প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি এটি হলো তোমাদের দেনাদার। অর্থাৎ দেনাদারকে কি কি নামে ডাকা হয় বা কি কি নামে দেনাদার থাকে। প্রিয় শিক্ষার্থী, আমি দেখেছি যে আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করতে গেলে অনেক স্টুডেন্টেরই দেখা যায় যে এই দেনাদারে তাদের জটিলতা বেঁচে যায়। ঠিক আছে, কারণ এই দেনাদার বুঝতে পারে না, দেনাদার কি জিনিস এটাও বুঝতে পারে না, দেনাদারের পাবে অনাদায়ী পাওনা, সঞ্চিতি, নতুন পুরাতন, এই বিভিন্ন জটিলতা কিন্তু দেনাদার নিয়ে থাকে। ঠিক আছে, এখন আমার কথা হলো যে দেনাদার কি জিনিস সেটাও যদি না বুঝতে পারো, অথবা দেনাদারকে কি কি নামে দেনা থাকলে আমি বুঝবো যে এটা দেনাদার, এই জিনিসটা যদি যখন না বুঝতে পারবা তখন ওইগুলো বোঝানো তোমাদের জন্য আরো জটিল হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী, এই দেনাদারের পরে যে অনাদায়ী পাওনা, অনাদায়ী দেনা, তারপরে কুঋণ সঞ্চিতি সংক্রান্ত যে জটিলতা, এইটা নিয়ে কিন্তু তোমাদেরকে আমি অলরেডি একটা ক্লাস দিয়ে দিয়েছি। তোমরা একটু আই বাটন থেকে ক্লিক করে তোমরা কিন্তু আমার এখান থেকে জেনে নিতে পারো, আমি আই বাটনে সেট করে দিয়েছি ওখানে। তো যাই হোক প্রিয় শিক্ষার্থী, এখন আজকে আমি তোমাদেরকে যে আলোচনাটা করছি এটা হলো তোমাদের এই দেনাদারটা আসলে কি কি নামে থাকে হিসাব বিজ্ঞানে। ঠিক আছে, তো এখন এই ক্লাসটা কিন্তু একেবারে সকল লেভেলের স্টুডেন্টের জন্য খুব বেশি কাজে লাগবে। আমি বিস্তারিত বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, তবে একটু ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকলে অনেক উপকৃত হবে। তো দেখো প্রিয় শিক্ষার্থী, প্রথম কথা হলো যে দেনাদার, এই দেনাদার কারা আমাদের, আমি একটু তোমাদেরকে একটু লিখে নিই। দেনাদার, দেখো এই যে দেনাদার, এই দেনাদারটা তোমাদের কি জিনিস এটা একটু আলোচনা করে আগে নিচ্ছি আমি, এরপরে তোমাদের দেনাদার কি কি নামে থাকে এই বিষয়গুলো আলোচনা করব। প্রথমত কথা হলো দেনাদার আর প্রাপ্য হিসাব, এই দুইটা জিনিস কিন্তু এক। এই দেনাদার এই নামটা বলা হতো আগে, যেমন আমাদের সময় আমরা যখন পড়াশোনা করে আসছি একটু পুরাতন সিস্টেমে, এই সময় কিন্তু প্রাপ্য হিসাবে এই নামটা ছিলই না, একদম টোটালি ছিল না। এটা কিন্তু নতুন সংস্করণে তোমাদের আমি বলবো যে সৃজনশীল প্রশ্নপত্র শুরু করার পরে কিন্তু এই দেনাদার প্রাপ্য হিসাব নামে আসছে। আর আমাদের কি ছিল জানো, আমাদের ছিল এই প্রাপ্য হিসাব নামে একটা চ্যাপ্টারে ছিল। ঠিক আছে, এবং ওই চ্যাপ্টারে গিয়ে আমাদের দেনাদারের কাজটা করতে হতো। ঠিক আছে, তো যাই হোক, বিষয় হলো যে এই দেনাদার হলো কি, দেনাদার আর প্রাপ্য হিসাব এক জিনিস। এখন কথা হলো যে এটা কি, মানে অরিজিনাল জিনিসটা কি। অরিজিনাল জিনিসটা হলো আমি যদি কারো কাছে টাকা পাই, এই যে আমি যার কাছে টাকা পাবো ওই ব্যক্তিকে বলা হবে কি আমার জন্য দেনাদার, মানে আমি তার কাছে টাকা পাই, এটা আমার জন্য একটা সম্পদ এবং এটাকে বলা হয় কি চলতি সম্পদ। আমি এটাকে কি কি নামে, এটা অনেকগুলো নাম আছে। ঠিক আছে, নামগুলো আমি ধারাবাহিকভাবে তোমাদেরকে বলছি, আগে জিনিসটাকে আমি একটু তোমাদের সাথে আলোচনা করে নিচ্ছি। যদিও আমি এটারও উপায়ও কিন্তু দেনাদার সংক্রান্ত বিষয় নিয়ে আমি আরো একটা ক্লাস দিয়েছি, তোমরা আই বাটন থেকে ওইটাও দেখে নিতে পারো। তবে আজকের জিনিসটা আবার একটু অন্যরকম, আমি মানে আরো বিস্তারিত বিষয়গুলো আলাদা আলোচনা করছি, তোমরা বিষয়টা শোনো। তো যাই হোক প্রিয় শিক্ষার্থী, তো আমি যদি কারো কাছে টাকা পাই, এই যার কাছে আমি টাকা পাবো উনি হলো আমার জন্য দেনাদার। এখন ব্যবসা প্রতিষ্ঠানের স্বাভাবিকভাবেই, মানে আমি যে টাকা পাবো এটা সৃষ্টি কিভাবে হতে পারে, স্বাভাবিকভাবেই পণ্য আমি যদি বিক্রয় করি, বিক্রয়ের মাধ্যমেই ব্যবসা প্রতিষ্ঠানের জন্য দেনাদার হয়। ঠিক আছে, ব্যবসা প্রতিষ্ঠানের জন্য দেনাদার হওয়ার অপশন একটাই, সেটা হলো বিক্রয়ের মাধ্যমে। ঠিক আছে, অন্য অপশন যে একদম নাই সেটা তো আমি বলবো না, মানে প্রধান অপশন হলো বিক্রয়ের মাধ্যমে দেনাদার হয়। তো যাই হোক, এখন তাহলে এটা কি কি নামে থাকতে পারে, প্রথম থাকতে পারে কি দেনাদার, ডাইরেক্ট দেনাদার লেখা থাকবে। এরপর লেখা থাকবে কি তোমাদের প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব, হ্যাঁ প্রাপ্য হিসাব। তো প্রিয় শিক্ষার্থী, এখানে আমি আরো একটা কথা বলে যাই, এই যে প্রাপ্য, পয়লাফলায় আকার প্রাপ্য, এই বানানটা যদি তোমাদের থাকে তাহলে তোমরা বুঝবা যে প্রাপ্য হিসাব মানে হলো দেনাদার। ঠিক আছে, আর অনেক স্টুডেন্ট কিন্তু আবার এরকম একটা, আমি তোমাদেরকে একটু বলে দিই কারণ এটা একটা জটিলতা আছে। প্রাপ্ত হিসাব, প্রাপ্ত হিসাব, দেখো প্রাপ্ত হিসাব এই দুইটা বানান কিন্তু এক না প্রিয় শিক্ষার্থী, এবং এই দুইটা জিনিসও এক কিন্তু না। আমি আগেই বলেছি তোমাদের যে আমি একটু জটিলতা বিষয় নিয়েও তোমাদের এটার ভিতরে আলোচনা করব। ঠিক আছে, সেটা কি যে প্রাপ্য হিসাব এটা হলো আমাদের কি দেনাদার, আর প্রাপ্ত হিসাব এটা হলো কি আমাদের জন্য একটা প্রাপ্তি অর্থাৎ আয়। এই দুইটা কিন্তু কোনো অবস্থাতেই এক জিনিস না, অনেক স্টুডেন্ট এটাকে গুলিয়ে ফেলে। ঠিক আছে, কারণ প্রাপ্য হিসাব দেখলে মনে করে এটাও দেনাদার, কিন্তু আসলে মজার একটা ব্যাপার কি জানো, যে প্রাপ্য হিসাব এটা তো দেনাদার, যেহেতু এটা সম্পদ, এটা তো গ্রামীণে থাকে ডেবিট পাশে, আর এইটা থাকে ক্রেডিট পাশে, কিন্তু তারপরেও কিন্তু অনেক স্টুডেন্ট যাবো এই বিষয়টাকে গুলিয়ে ফেলে। যখন আমরা প্র্যাকটিক্যাল স্টুডেন্টকে স্কুল কলেজে পড়াচ্ছি, মানে পড়িয়েছি বা পড়াচ্ছি, ওখানেও দেখা যায় যে এই জটিলতা অনেক স্টুডেন্টের ভিতরে থাকে। এই জন্য কিন্তু অনেক স্টুডেন্টকে রিকোয়েস্টও ছিল, আমিও ভেবেছি তোমাদের এটা একটা ক্লাস দিয়ে দিলে তোমাদের জন্য ভালো হয়, কারণ এই জটিলতাগুলো তোমাদের নিরসন হবে। তো যাই হোক প্রিয় শিক্ষার্থী, যেটা বলছিলাম, তাহলে তোমাদের কি বিষয়টা যে এইটা হলো আমাদের আয়ের এন্ট্রি, আর এইটা হলো প্রাপ্য হিসাব, এটা হলো কি দেনাদার আর প্রাপ্য হিসাব এক জিনিস। ঠিক আছে, অর্থাৎ এটা সম্পদ, এটা সম্পদ, এটা সম্পদ, অর্থাৎ এটাকে বলা হয় চলতি সম্পদ, অর্থাৎ দুটো জিনিস তো একই।
ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমাদের থাকতে পারে কি, এইটাকে থাকতে পারে লেখা বিক্রয়, আমি একটু সংক্ষেপে লিখছি, বিক্রয় খতিয়ানের জের। প্রিয় শিক্ষার্থী, বিক্রয় খতিয়ানের জের এটাও কেউ বলা হয় কি দেনাদার। এখন বিক্রয় খতিয়ানের জের তার মানে কি, দেখো বিক্রয় থেকে ফেরত থাকে, নতুন বিক্রয় থাকে, অলিখিত বিক্রয় টিক্রয়, এই যে জিনিসগুলোকে কাটছিড় করে যে লাস্ট যে ব্যালেন্সটা, এই ব্যালেন্সটাই কিন্তু বলা হয় কি বিক্রয় খতিয়ানের জের। আর এই বিক্রয় খতিয়ানের জের যেটা বলা হয় যে মানে সমাপ্ত যেটা ব্যালেন্স, এটাকে কিন্তু বলা হয় আবার দেনাদার। ঠিক আছে, এবং এটাকে তোমরা নিট দেনাদারও বলতে পারো। যাই হোক শিক্ষার্থী, যেটা বলছিলাম আমি, তাহলে বিক্রয় খতিয়ানের জের এটাও দেনাদার। অনেক সময় তোমরা প্রশ্নের পত্রে যদি যাও, একদম বোর্ড পরীক্ষার প্রশ্নের পত্রেও কিন্তু এটা দেখা যায় যে বিক্রয় খতিয়ানের দেনাদার সম্পদ মানে সরাসরি না লিখে, অর্থাৎ দেনাদার সরাসরি বা প্রাপ্য হিসাব সরাসরি না লিখে বিক্রয় খতিয়ানের জের লিখে দিয়েছে। তোমাদের বুঝতে হবে যে এটাও দেনাদার। তাহলে আমরা কয়টা পেলাম নাম, এখানে পেলাম 3টা, আরো আছে প্রিয় শিক্ষার্থী, আমি পর্যায়ক্রমে বলছি। আচ্ছা, তারপরে একটা কথা হলো, এই যে প্রাপ্য হিসাব, এই প্রাপ্য হিসাব থেকে কিন্তু আবার সৃষ্টি হয় প্রাপ্য বিলের। ঠিক আছে, প্রাপ্য বিল কি জিনিস এবং প্রাপ্য হিসাব থেকে কিভাবে প্রাপ্য বিলের সৃষ্টি হয়, এটা সম্পর্কে কিন্তু আমি একটা ক্লাস দিয়ে দিয়েছি, তোমরা এই বাটন ক্লিক করে তোমরা এই বিষয়টা সম্পর্কে জেনে নিতে পারবা। তো যাই হোক প্রিয় শিক্ষার্থী, তো দেখো যে আমরা তাহলে বিক্রয় খতিয়ানের যে এটা হলো আমাদের, এটা থাকলে এটা বুঝতে হবে আমাদের এটা দেনাদার। আচ্ছা, এরপর থাকতে পারে কি অলিখিত বিক্রয়। ঠিক আছে, এখন এই যে 3টা যে কথা বললাম আমি, এই 3টা কিন্তু সম্পূর্ণই থাকবে কোথায়, রেওয়ামিলের মধ্যে। এবং রেওয়ামিলের মধ্যে কোথায় থাকবে, রেওয়ামিলের তো 2টা সাইড থাকে তোমাদের, মানে আর্থিক অবস্থা বিবরণীতে এই 2টা সাইডের ডেবিট পাশে কিন্তু এই অ্যামাউন্ট থাকবে। আর এর যদি অন্যান্য অঙ্ক যখন করতে যাবা তোমরা, তখন তো ডাইরেক্ট এই নাম দেখলেই তোমরা বুঝবা যে এটা দেনাদার বা প্রাপ্য হিসাব। তো যাই হোক শিক্ষার্থী, এখন মানে এই যে জিনিস 3টা এটা বললাম, কি বলেছি আমি, যে থাকবে তোমাদের রেওয়ামিলের মধ্যে। এখন এই জিনিসগুলো যদি সমন্বয় থাকে, তাহলে তোমাদের একই জিনিস তো বুঝতে হবে স্বাভাবিকভাবেই। আচ্ছা, এখন দেখো থাকতে পারে কি অলিখিত বিক্রয়। এখন দেখো এই যে অলিখিত বিক্রয়, এটা থাকে বিশেষ করে, এইটা থাকবে আমাদের সমন্বয়ের মধ্যে। ঠিক আছে, আর্থিক অবস্থা বিবরণীতে থাকবে সমন্বয়ের মধ্যে যে অলিখিত বিক্রয়। অলিখিত বিক্রয় যদি তোমাদের থেকে থাকে, তাহলে তোমাদের বুঝতে হবে কি যে আমাদের এটা বিক্রয়ের সাথে অন্তর্ভুক্ত করতে হবে, আবার এটাকে ঠিক দেনাদারের সাথে আমাদের লিখতে হবে। অলিখিত যেহেতু বিক্রয় যেহেতু করেছি, অলিখিত হয়েছে। এখন একটা ব্যাপার দেখো, বিক্রয় করেছি অলিখিত মানে লেখিনি, লিখতে হবে। তাহলে যখন আমি লিখলাম তখন ব্যাপারটা কি হলো, যখন লেখার প্রশ্ন আসছে, লেখার প্রশ্ন কেন আসছে, কারণ তার কাছে বিক্রয়টা আমি কি করেছি, বাকিতে বিক্রয় করেছি। তাহলে বাকিতে বিক্রয় করলে আমরা কি তার কাছে টাকা পাবো। তা আমি প্রথমে কিন্তু তোমাদের বলে নিয়েছিলাম যে আমি যার কাছে টাকা পাবো একেই বলা হয় কি দেনাদার। তাহলে অলিখিত বিক্রয় হলে আমি তার কাছে টাকা পাবো। লেখার প্রশ্ন আসছে, লেখার প্রশ্ন আবার কেন আসছে, কারণ নগদ যদি লেনদেন হয় এটা লেখার প্রয়োজন হয় না, যখনই বাকি লেনদেন হয় তখনই কিন্তু লেখার প্রয়োজন হয়, তাই না? এই জন্যই কিন্তু এখানে বলা হয়েছে অলিখিত বিক্রয়। অলিখিত বিক্রয় থাকলে আমাদের বুঝতে হবে যে এটা কিন্তু আমাদের দেনাদারের সৃষ্টি হয়েছে, কাজেই আমাদের এইটাও আমাদের দেনাদারের সাথে অন্তর্ভুক্ত করতে হবে বা দেনাদার আমরা ধরে নেব। অনেক সময় দেখা যায় যে রেওয়ামিলের মধ্যে দেনাদার বা প্রাপ্য হিসাব টোটালি নাই, কিন্তু সমন্বয় বলে দিয়েছে তোমাদের যে অলিখিত বিক্রয় বা বিক্রয় এত টাকা লেখা হয়নি বা বিক্রয় এত টাকা হিসাবভুক্ত করো, তাহলে তোমাদের মনে রাখতে হবে যে ওইটাও কিন্তু দেনাদার। এবং মজার ব্যাপার হলো তোমাদের যে অনাদায়ী পাওনা সঞ্চিতি, যেটা আমি বলেছি যে আগে ক্লাস দিয়েছি তোমাদের, এখানেও কিন্তু তোমাদের যদি এই অনাদায়ী পাওনা পার্সেন্ট এগুলো বের করতে বলে, তাহলে দেনাদার যা থাকবে রেওয়ামিলের মধ্যে এইটার সাথে অলিখিত বিক্রয় যে টাকা আছে এই টাকাকে যোগ করতে হবে আগে, যোগ করার পরে কিন্তু তোমাদের এই পার্সেন্টের কাজগুলো করতে হবে প্রিয় শিক্ষার্থী। তো যাই হোক, আমি যে কথা বলছি তোমাদের, তাহলে এর সাথে থাকতে পারে কি আমাদের অলিখিত বিক্রয়। অলিখিত বিক্রয় থাকলেও আমরা বুঝবো কি যে এটা আমাদের দেনাদারের এন্ট্রি। তাহলে দেখো এই দেনাদার নিয়ে স্বাভাবিকভাবে এই এতগুলো এন্ট্রি থাকতে পারে, এর বাইরেও স্বাভাবিকভাবে প্রশ্নপত্রের মান পেয়েছে কিন্তু অনেক সময় একটু এদিক সেদিক ভাষা দিয়ে থাকতে পারে, এটা তোমাদের বুঝে নিতে হবে। আবার দেখো ডেটাস অ্যাকাউন্ট, এটা কিন্তু ইংরেজি, অর্থাৎ এই যে দেনাদারকে ইংরেজিতে বলা হয় কি, ইংরেজিতে বলা হয় অ্যাকাউন্টস রিসিভেবল অথবা ডেটাস অ্যাকাউন্ট। এখন দেখো এটাও কিন্তু অনেক সময় টেস্ট পেপারে কিন্তু একটু চালাকি করে বলে দেয় ডেটাস অ্যাকাউন্ট অথবা অ্যাকাউন্টস রিসিভেবল। হ্যাঁ, এটা যদি থাকে তাহলে তোমাদেরকে বুঝতে হবে কি এটা হলো জাস্ট ইংলিশ শব্দ, এটাও কিন্তু দেনাদার। ঠিক আছে, তো যাই হোক, এখন আমি যে কথাগুলো আলোচনা করেছি এইগুলো কিন্তু জাস্ট দেনাদারের সিম্পটম। এইগুলো যে কোনো ভাষা থাকলেই তোমাদের বুঝে নিতে হবে এটা হলো আমাদের দেনাদার এবং এটা হলো কি আমাদের এটা একটা সম্পদ। এবং কোন জাতীয় সম্পদ, এটাকে বলা হয় হিসাব বিজ্ঞানের ভাষায় কি চলতি সম্পদ।
ঠিক আছে, চলতি সম্পদ। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, চলতি আর্থিক অবস্থা বিবরণীতে আমাদের এই চলতি সম্পদের যে ক্যাটাগরিগুলো আছে, এই ক্যাটাগরি অনুযায়ী চলতি যে সম্পদ, এই চলতি সম্পদে আমাদের দেনাদারের কাজটা করতে হবে। ঠিক আছে, আর সমন্বয় যদি কোনো এন্ট্রি থাকে, এই সমন্বয় এন্ট্রিটা কাজ আমাদের দেনাদারের সাথে তো করবোই, আবার আমরা এটাকে বিক্রয়ের সাথেও আবার কাজ করে নেব। তো যাই হোক প্রিয় শিক্ষার্থী, আমি এই বিষয় ব্যাপারে তোমাদেরকে বেশ কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। এখন কথা হলো যে তোমাদের এই হিসাব বিজ্ঞানের বেসিক জিনিসগুলো পরে আমি তোমাদের বিশেষ করে সব খুঁটিনাটি বিষয়গুলো ভেঙে ভেঙে আমি ক্লাস দিয়ে দিচ্ছি তোমাদের সাহায্যের জন্য। সেই ক্ষেত্রে তোমরা যদি মনে করো যে অন্য কোনো এন্ট্রির উপরে তোমাদের ক্লাস দিলে তোমাদের জন্য সুবিধা হয়, আমাকে তোমরা একটু কাইন্ডলি কমেন্ট করে জানিয়ে দিবা। আর একটা ব্যাপার হলো তোমরা একটু কমেন্ট করবা প্রিয় শিক্ষার্থী, কমেন্ট করবা, তোমরা লাইক দেবা, শেয়ার করবা, কারণ এই জিনিসগুলো ভিডিওগুলো যদি ভাইরাল হয় আমরা বুঝতে পারি যে না আসলে এই স্টুডেন্ট এগুলোকে চাচ্ছে, কষ্ট করে বানালেও মানে এটা নিয়ে একটু কষ্ট করে ঘাটাঘাটি করলে মনে হয় যে জাস্ট ভালো লাগে যে না স্টুডেন্টের জন্য এটা উপকারী হচ্ছে। ঠিক আছে, আর তোমরা যদি এটা না করো তাহলে মনে হয় না যে আসলে যে স্টুডেন্টের এটা প্রয়োজন, শুধুই সময় দিচ্ছি কেন। তো যাই হোক প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করবা। আর সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ।